সবাই আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড পার্টের যে থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন, এখন পর্যন্ত আসলে কি কি সলভ করেছি আমরা এখন পর্যন্ত জারণ বিজারণ এই বিক্রিয়া থেকে শুরু করে জারণ বিজারণের সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করেছি। তারপর হচ্ছে গিয়ে আমরা অম্লমিতি ক্ষারমিতি অর্থাৎ অ্যাসিড ক্ষার সম্পর্কিত এবং ঘনমাত্রা সম্পর্কিত যে গাণিতিক সমস্যা আছে আমরা ওইগুলো সলভ করেছি। বেসিক্যালি আমি কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম যে থার্ড চ্যাপ্টারটা সেকেন্ড পার্টের এটা ম্যাথ বেসড চ্যাপ্টার, মানে এখান থেকে যে দুই সেট কোশ্চেন হয় টোটালি ম্যাথ হয়, ঠিক আছে। সো আমরা ওই ম্যাথের সিকোয়েন্সেই আজকে এই থার্ড চ্যাপ্টারের আরেকটা অংশে যাব, সেটা হচ্ছে গিয়ে রাসায়নিক সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা এবং তার সমাধান। তাহলে আমাদের আজকের সমস্যার টাইপ হচ্ছে গিয়ে রাসায়নিক সমীকরণ ভিত্তিক সমাধান, রাসায়নিক সমীকরণ ভিত্তিক, রাসায়নিক সমীকরণ ভিত্তিক। তাহলে আমরা এই রাসায়নিক সমীকরণ ভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো আছে আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আসলে যখন আমাদের এই লাইভ ক্লাস বা মানে এই অনলাইন ক্লাস বাদ দিয়ে সামনাসামনি যদি ক্লাসটা হতো তাহলে কি হতো যে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার সম্পর্কিত ম্যাথের একটা সুন্দর সাজানো শিট আছে, শিটটা সাপ্লাই করে দিতাম, তাহলে কিন্তু টাইমটা অনেক সেভ হতো। কীভাবে সেভ হতো? ম্যাথ তুলতে হতো না, আমরা শিটের ম্যাথগুলো দেখতাম, অনুযায়ী খালি ম্যাথগুলো সলভ করতাম। কিন্তু এখানে যেটা সমস্যা, গোটা ম্যাথ তুলতে হচ্ছে, তুলে তারপরে সেটাকে সলভে নিয়ে আসতে হচ্ছে, এই আর কি। এই জন্য সময়টা একটু বেশি লাগছে। তবে যাই হোক বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে এই অল্প অল্প করেই শেষ করো, তাহলে কি হবে, অনেকটা এগিয়ে থাকা যাবে, ঠিক আছে। ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা। তাহলে সমীকরণ ভিত্তিক সমস্যার আমাদের 1 নম্বর ম্যাথ আমরা শুরু করি। ম্যাথটা হচ্ছে এরকম, বলা হয়েছে চুনা পাথরের নমুনায় 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। পরে বলছে লঘু HCl অ্যাসিডে 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত ml কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে, ঠিক আছে। তো এখন একটা বিষয় বলে দেওয়া ভালো যে সমীকরণ ভিত্তিক যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলার অ্যান্সার কিভাবে হবে বা তুমি হচ্ছে গিয়ে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবা, এই টোটাল বিষয়টা প্রশ্নের মধ্যে ক্লিয়ার করে দেওয়া থাকে। সো তুমি যদি একটু বুঝে দেখতে পারো তাহলে তুমি জিনিসটা খুব সহজেই ধরে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা পড়ি। বলা হয়েছে চুনাপাথরের নমুনায় 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। আমরা জানি যে চুনাপাথর মানেই হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট। যাই হোক, এখানে বলা হচ্ছে যে ওই চুনাপাথরে 95% রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। ওকে, বুঝতে পারলাম। পরে বলছে যে লঘু HCl অ্যাসিডে, ও আরেকটা কথা বলি, অঙ্কের টাইপ দেখছো রাসায়নিক সমীকরণ ভিত্তিক। তার মানে রাসায়নিক সমীকরণ ভিত্তিক কথার অর্থ হচ্ছে গিয়ে এই ম্যাথটা আমাদেরকে বিক্রিয়ার সাহায্যে বা রাসায়নিক সমীকরণের সাহায্যে সমাধান করতে হবে, রাসায়নিক সমীকরণ ছাড়া হবে না। এই ধরনের অঙ্ক ক্লাস 9-10 তোমরা করেছো, কিছুটা, খুব বেশি না হলে অল্প কিছু করেছো, হ্যাঁ। তাহলে বলা হচ্ছে যে লঘু HCl অ্যাসিডে 160 গ্রাম চুনাপাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত ml কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। দেখো HCl অ্যাসিডে চুনাপাথর দ্রবীভূত করে, ঘটনা হচ্ছে কি ইনফরমেশন দেওয়া আছে চুনা পাথরের, কিন্তু বের করতে বলছে কি কার্বন ডাই অক্সাইড। তার মানে আমাদের চুনা পাথরকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইডে যেতে হবে, ঠিক আছে। আর যখন এই চুনা পাথর HCl এ দ্রবীভূত করা হয় তখন কিন্তু কি বিক্রিয়া হয় কার সঙ্গে? HCl এর সঙ্গে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া হয়, ঠিক আছে। কারণ আমরা জানি চুনা পাথর মানে ম্যাক্সিমাম অংশই কি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যার যেটা প্রথম অংশ সেটা হচ্ছে বিক্রিয়া, সেই বিক্রিয়া অংশে কার সঙ্গে কার বিক্রিয়া হবে? এখানে ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে HCl এর বিক্রিয়া হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এখন এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যখন HCl এর বিক্রিয়া হবে পাওয়া যাবে কি ক্যালসিয়াম অক্সাইড, তারপরে এখানে পাওয়া যাবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি।
তাহলে যদি সমতা করি, অবশ্যই সমতা করতে হবে। তাহলে সমতা করলে ক্যালসিয়াম এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, বাট ক্লোরিন দুইটা, এখানে একটা। তাহলে এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে ক্লোরিন মিলে গেল। কার্বন একটা আছে, অক্সিজেন 3টা, 2 আর 1 3টা আছে, এবং হাইড্রোজেন 2টা, সব মিলে গেছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন দেওয়া আছে চুনা পাথরের, কিন্তু বের করতে বলছে কার্বন ডাই অক্সাইড। তাহলে তোমাদেরকে চুনা পাথর থেকে কার্বন ডাই অক্সাইডে যেতে বলা হয়েছে, কিন্তু তুমি চুনা পাথর দিয়ে সরাসরি কার্বন ডাই অক্সাইডে আসতে পারবে না। তাহলে চুনা পাথর দিয়ে যদি আমরা সরাসরি কার্বন ডাই অক্সাইডে আসতে না পারি, তাহলে কার মাধ্যমে আসতে হবে? বিক্রিয়ার দিকে তাকাও, দেখো তুমি ক্যালসিয়াম কার্বনেট থেকে কোথায় আসতে পারবা? কার্বন ডাই অক্সাইডে আসতে পারবা। তাহলে এই বিক্রিয়া থেকেই তোমাকে নির্ধারণ করে নিতে হবে যে রিলেশনটা কাদের মধ্যে তৈরি করতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু একটা ওয়ে বের হয়ে আসলো যে চুনা পাথর দিয়ে সরাসরি কার্বন ডাই অক্সাইডে আসা সম্ভব না, কার্বন ডাই অক্সাইডে আসতে গেলে আমাদেরকে ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে আসতে হবে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গিয়ে, তাহলে এই 160 গ্রাম চুনা পাথর মানে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট, সেটা কি করা? সেটা বের করা। তাহলে আমরা কিভাবে বের করবো? এর সোর্স কি? দেখো সোর্স হচ্ছে এইটা, চুনা পাথরের নমুনায় 95% ক্যালসিয়াম কার্বনেট। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গিয়ে 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 95 গ্রাম। তাহলে অতএব 160 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 95 ইন্টু 160 ডিভাইডেড বাই 100। সো আমরা এটার ক্যালকুলেশন করি। আমি আবারও বলছি যে ক্যালকুলেশন একটু তোমরাও করবা, ভুল ত্রুটি মার্জনীয়, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এখানে ক্যালকুলেশন করলে 95 ইন্টু 160 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে আসতেছে 152 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারছি 160 গ্রাম চুনা পাথর যে কথা, 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট একই কথা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটুকু কার্বন ডাই অক্সাইড আসে যদি আমরা এটা বের করি, সেটাই কি হবে? 160 গ্রাম চুনা পাথরের কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ক্যালসিয়াম কার্বনেটটা আছে গ্রামে। তাহলে এই সমীকরণে যে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে সেটাকে তুমি কিসে নিবা? গ্রাম এককেই নিবা। এই সমীকরণে কাকে কোন এককে নিতে হবে সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। তাহলে এখানে যেহেতু ক্যালসিয়াম কার্বনেটটা গ্রামে বের হয়েছে বা গ্রামে নেওয়া হয়েছে, সেহেতু এই সমীকরণে এটাকে গ্রামে নিতে হবে। তাহলে এখানে কয় গ্রাম আছে? ক্যালসিয়াম 40, 12, 316, 48, সব মিলে হবে কয় গ্রাম? সব মিলে যোগ করে দেখবে এটা হবে 100 গ্রাম। ওকে, এখন কার্বন ডাই অক্সাইড এইটা কোন এককে নিবা প্রশ্নের উপর ডিপেন্ড করছে। বলা হয়েছে কত ml কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। তাহলে আমরা কি করব? এইটাকে ml এ নিব। তো এখন ml এ নিব কিভাবে? তো এখানে ছোট্ট একটা বিষয় আছে, সেই বিষয়টা একটু বলে দিতে হবে, না হলে এটা তুমি বুঝতে পারবা না। সেটা হচ্ছে গিয়ে এসটিপিতে, এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপিতে কোনো গ্যাস বা সলিউশনের 1 মোল ইকুয়াল টু কি হয়? 22.4 লিটার হয়, সেটা আমরা জানি। আর এই 1 মোল ইকুয়াল টু হয় তার গ্রাম আণবিক অথবা গ্রাম পারমাণবিক ভর, আণবিক বা পারমাণবিক ভর ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 10 টু দি পাওয়ার 23t। তাহলে দেখো এখানে একই সাথে 4টা বিষয় কানেক্টেড করা যাচ্ছে। সেটা হচ্ছে মোলের সঙ্গে আয়তন, ভর এবং কি অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? আমরা প্রয়োজন অনুসারে যেটাকে ব্যবহার করতে হবে সেটাকে নিয়ে নিব, এই হলো কাজ। কথা বুঝতে পারছি? তাহলে যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল সমান 22.4 লিটার হচ্ছে, ঠিক আছে? এটা এসটিপিতে, এবং এই সমীকরণ যেগুলো আছে বা ভর যেগুলো বের করা হচ্ছে সবই কিন্তু কি এসটিপি অনুসারেই বের করা হচ্ছে। তাহলে আমাদের এই প্রশ্নে থাকা যে কার্বন ডাই অক্সাইড সেটা কয় মোল আছে? 1 মোল না? তাহলে 1 মোল সমান এটা কয় লিটার? এটা অবশ্যই আছে 22.4 লিটার। আর 22.4 লিটার মানে কি বলো? 1000 ml এ হয় 1 লিটার, এটা আবার নিতে হবে ml এ। সো তুমি এখানেও ml করতে পারো বা শেষে আনসারে ml করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি লিটার লাগছি, পরে ml করে দিব। তাহলে এখান থেকে আমরা লাইনটা কিভাবে সাজাবো? আমরা লাইনটা সাজাতে পারি যে 100 গ্রাম, এই যে 100 গ্রাম সমীকরণ থেকে সাজাচ্ছি, ক্যালসিয়াম
কার্বনেটে বা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। তাহলে অতএব 152 গ্রাম থেকে পাওয়া যাবে কত? তাহলে অতএব 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 152 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 100 লিটার। তাহলে আমরা ক্যালকুলেশনে যাই এই বিষয়টাকে নিয়ে, সেটা হচ্ছে গিয়ে 152 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 100, তাহলে আসতেছে 34.048, আসতেছে 34.048 লিটার। বাট আমাদেরকে বলা হয়েছে কত ml কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে, তাহলে এটাকে নিতে হবে ml এ। তাহলে জাস্ট কিচ্ছু না 1000 দিয়ে গুণ করে দেই, 34.048 ইন্টু 1000 এত ml। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাব ইন্টু 1000, তাহলে 34,048, 34048 ml। তাহলে এত ml কি পাওয়া যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। তাহলে এই হচ্ছে গিয়ে সমীকরণ ভিত্তিক ম্যাথের বেস। তাহলে সমীকরণ ভিত্তিক ম্যাথের ক্ষেত্রে আমরা একটা বিষয় কনফার্ম হয়ে যাচ্ছি যে এখানে ইনফরমেশন দেওয়া থাকছে একটার, আর ওই একটা ইনফরমেশন ইউজ করে আরেকটা যেতে হবে। তো কই থেকে কই যাবা সেটা তোমার ডিপেন্ড করবে অঙ্কের অবস্থার উপরে। সো অঙ্ক বুঝে তোমাকে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? আমরা নেক্সট ম্যাথে যাই, দেখি নেক্সট ম্যাথের কি অবস্থা। তাহলে আমাদের বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওই যে একই সমস্যা, অনলাইন ক্লাসের জন্য তোমাদেরকে অঙ্ক আবার তুলতে হচ্ছে, এদিকে কিছুটা সময় আমাদের কিল হচ্ছে, বাট কিছু করার নাই, মেনে নিতে হবে। সো আমাদের পরবর্তী ম্যাথ যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা 2 নাম্বার দিতে পারি। বলা হয়েছে যে 95% বিশুদ্ধ একটি চুনা পাথরের নমুনায় থাকা 150 গ্রাম চুনা পাথরকে তাপ প্রয়োগে সম্পূর্ণ বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে এটাই, যে 95% বিশুদ্ধ একটি চুনা পাথরের নমুনা, এই নমুনাকে বা নমুনায় থাকা 150 গ্রাম চুনা পাথরকে তাপ প্রয়োগে সম্পূর্ণ বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এখন বিক্রিয়াটা কি হবে সেটা তোমাকে কোশ্চেন পড়ে বুঝতে হবে। তুমি কোশ্চেন পড়ে ডিসিশন নিবা যে তোমার এখানে রিয়াকশনটা তুমি কি করতে চাচ্ছ, ঠিক আছে? তাহলে এখন বিষয় হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা সোর্স দেওয়া আছে 95% বিশুদ্ধ চুনা পাথরের নমুনায় থাকা 150 গ্রাম চুনা পাথরকে তাপ প্রয়োগে সম্পূর্ণ বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে গিয়ে যে চুনা পাথর মানেই তোমাকে বুঝতে হবে ক্যালসিয়াম কার্বনেট, এটা নিয়ে কোনো কথাই চলবে না। তাহলে আগে ক্যালসিয়াম কার্বনেট এটাকে তাপ প্রয়োগে ভেঙে ফেলা হচ্ছে, তাহলে তাপ প্রয়োগ করছি, আর তাপ প্রয়োগ করলে এখানে পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন এই ক্যালসিয়াম অক্সাইড মানে কিন্তু কি চুন। তাহলে তুমি দেখতে পাচ্ছ চুনা পাথর থেকে সরাসরি চুনে আসা যাবে না, চুনা পাথর থেকে আসা যাবে না, বাট ক্যালসিয়াম কার্বনেট দিয়ে সরাসরি চুনে আসা যাবে। তাহলে আগের মতো একটা ব্যাপার,
যে চুনা পাথরকে ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করে নাও, ঠিক আছে? তাহলে তুমি দেখো যে তোমাকে কি পরিমাণ চুনা পাথরে চুন বের করতে বলছে। 150 গ্রাম চুনা পাথরের চুন বের করতে বলছে। তাহলে 150 গ্রাম যে চুনা পাথর, এটাকে তুমি চুনে সরাসরি যেতে পারবা না, বাট এইখান থেকে তুমি যেতে পারবা ক্যালসিয়াম কার্বনেট, আর তারপরে সেখান থেকে তুমি কই যাবা? ক্যালসিয়াম অক্সাইডে যাবা, ঠিক আছে? তাহলে এটার সোর্স কি? এই যে এরকম, এটাকে কাজে লাগাবো। 95% অর্থ কি? 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 95 গ্রাম। তাহলে অতএব 150 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 95 ইন্টু 150 ডিভাইডেড বাই 100 এত গ্রাম। তাহলে আমরা এটাকে সেম ওয়েতে ক্যালকুলেট করি, দেখি ক্যালকুলেটিভ ভ্যালু কি দিচ্ছে আমাদেরকে। তাহলে 95 ইন্টু 150 ডিভাইডেড বাই 100, তাহলে 142.5 গ্রাম। তাহলে 150 গ্রাম চুনা পাথর মানে হচ্ছে গিয়ে 142.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আর 142.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যে চুনটা বের হবে সেটাই কি? 150 গ্রাম চুনা পাথরে থাকা চুন। এই তো একদম আগের মতো হয়ে যাচ্ছে না? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কিভাবে আগাবো? তাহলে আমরা এবার সমীকরণ দিয়ে আগাবো, তাই না? তো এখানে ক্যালসিয়াম কার্বনেটটাকে কোন এককে নিব সেটা ডিপেন্ড করবে এইখানে ক্যালসিয়াম কার্বনেট কোন এককে রয়েছে। এখানে এটা গ্রামে আছে, দ্যাট মিন্স এখানে এটাকে আমরা গ্রামেই রাখবো। তাহলে এটা অবশ্যই 100 গ্রাম, ঠিক আছে? এবার চুনটাকে তুমি কি এককে রাখবা সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপরে। বলা হয়েছে কি পরিমাণ চুন পাওয়া যাবে, তাহলে চুনের ভরটাই বের করে নিতে হবে। তাহলে এটাকেও আমরা এখানে কিসে রাখবো? গ্রামেই রাখবো। সো এইটা কত গ্রাম আছে সেটা কিভাবে বের করব? পারমাণবিক ভর যোগ করে আণবিক ভরটা বের করলে হয়ে গেল। তাহলে ক্যালসিয়াম 40, অক্সিজেন 16, তাহলে কত হলো? 56 গ্রাম, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এবার যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। তাহলে অতএব 142.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 142.5 ইন্টু 56 ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে ক্যালকুলেশন করে ফেলি আমরা। 142.5 ইন্টু 56 ডিভাইডেড বাই 100, তাহলে 79.8 গ্রাম। তাহলে আমাদের এখানকার অ্যান্সার আসতেছে 79.8 গ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ক্যালসিয়াম কার্বনেটের যে গাণিতিক সমস্যাটা আছে সমীকরণ ভিত্তিক খুব ইজিলি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় প্রশ্নটা স্ট্যান্ডার্ড না করে একটু সহজ করতে চায়, একটু সহজ লেভেল নিয়ে আসতে চায়। আর যখনই সহজ লেভেলে নিয়ে আসতে চায় তখনই কিন্তু কি করা হয়? এই সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা থেকে প্রশ্ন করা হয়, ঠিক আছে? আর এই সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যা সহজ বলে তোমরা প্র্যাকটিস করো না, আর প্র্যাকটিস না করার জন্য কি পরীক্ষায় সহজ জিনিসে তোমরা ভুল করে আসো। সো এটা করা যাবে না, অবশ্যই প্র্যাকটিসে থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী টাইপে চলে যাচ্ছি, বা টাইপ বলতে পরবর্তী অঙ্কে যে এই সমীকরণ ভিত্তিকের অঙ্ক কি আরো কি কি হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথটা শুরু করে দিব। এই যে একই ঝামেলা, তুলতে হবে অঙ্কটা, আবার তুলে তারপরে করাতে হবে। সো আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে 3 নাম্বার। বলা হচ্ছে 8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে, ঠিক আছে? আমি আগে একটু বলি যে এই ম্যাথটা একাডেমিকের জন্য যত না ইম্পর্টেন্ট তার থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য।
অ্যাডমিশন, ঠিক আছে, বিশেষ করে বুয়েট, চুয়েট, বুয়েট, বুয়েট এই জায়গাগুলোতে বেশি আসে, ঠিক আছে। এটা একাডেমিকের জন্য যত না ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্স তার থেকে বেশি হচ্ছে অ্যাডমিশনে। যাই হোক, অঙ্কটা খুবই সহজ, একটু বুঝলেই আমরা এটা সলভ করতে পারবো। বলা হয়েছে 8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে। তাহলে বেসিক্যালি জিঙ্ক অক্সাইড থেকে তোমাকে জিঙ্ক বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে বিক্রিয়াটা কি হবে, এখানে বিক্রিয়াটাই বোঝার বিষয়। জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে, তাহলে এখানে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের রিঅ্যাকশন হতেই পারে, তাই না? কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক, তাহলে তো বুঝতেই পারতেছি উৎপাদ হবে কি জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড, ঠিক আছে। তাহলে জিঙ্ক অক্সাইড থেকে আমরা জিঙ্কের বিক্রিয়ার মাধ্যমে আসতে পারতেছি, এবং এখানে কিন্তু তেমন প্যাচ গোছ কিচ্ছু নাই, সহজেই হয়ে যাবে। জাস্ট বিক্রিয়া আর একটা ঐকিক নিয়মের বিষয় দেখালে হয়ে গেল। তাহলে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কে আসবো। সো জিঙ্ক অক্সাইড আমরা কোন এককে নিব সেটা ডিপেন্ড করছে প্রশ্নের উপরে। প্রশ্ন দেখতে পাচ্ছি জিঙ্ক অক্সাইড রয়েছে গ্রামে, তাহলে এটা অবশ্যই আমাদেরকে গ্রাম এককেই নিতে হবে। আর কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে জিঙ্ক পাবো, এই জিঙ্কও গ্রামে নিতে হবে। সো আমরা গ্রামে নিয়ে নিব। আর গ্রামে নেওয়ার অর্থ কি, এগুলার পারমাণবিক ভর যোগ করে আণবিক ভরটা বের করে দেওয়া। আর এই অধ্যায়ের কিন্তু শুরুতেই আমি কিন্তু জারণ বিজারণের ম্যাথ ওই লেকচারের মধ্যে কিন্তু দিয়ে দিছিলাম, সব পারমাণবিক ভর লিখে দিছিলাম এবং বলেছিলাম এই ভরগুলো কিন্তু লাগবে। সো তোমরা জারণ বিজারণের প্রথম ম্যাথ বলতে গাণিতিক সমস্যা লেকচার 1, সেখানে কিন্তু পারমাণবিক ভর সবগুলো পেয়ে যাবে, এখান থেকে একটু চেক আউট করে নিবা, ঠিক আছে। তাহলে এখানে ভরটা কত আছে, এটা হচ্ছে গিয়ে 65.4 আর হচ্ছে গিয়ে অক্সিজেনের 16, তাহলে 65 এবং 16 6 + 11, তাহলে 81.4 গ্রাম, ঠিক আছে। হয়তো আমি ক্যালকুলেশনে খুব কাঁচা, আগেই বলে দিচ্ছি। আর এখানে জিঙ্ক পাওয়া যাবে 65.4 গ্রাম, তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে 81.4 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে জিঙ্ক পাওয়া যাবে 65.4 গ্রাম। তাহলে অতএব প্রশ্নে থাকা 8.15 গ্রাম জিঙ্ক অক্সাইড হতে জিঙ্ক পাওয়া যাবে বা পাওয়া যায়, যেটাই হোক না কেন তুমি লিখলেই হলো। 65.4 ইন্টু 8.15 ডিভাইডেড বাই 81.4 গ্রাম। সো আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভ্যালুটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 65.4 ইন্টু 8.15 ডিভাইডেড বাই 81.4, তাহলে আসছে 6.54 গ্রাম। তাহলে আমাদের ক্যালকুলেটিভ ভ্যালু আসতেছে 6.54 গ্রাম। সো আশা করি এটা বুঝতে কোনো ঝামেলা হয় নাই, ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা সমাধানে চলে যাচ্ছি, যে দেখি পরবর্তী ম্যাথটা কি ধরনের ম্যাথ রয়েছে। ওকে, শুরু করি। তাহলে 4 নাম্বার ম্যাথ হচ্ছে এরকম, যে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে সম্পূর্ণ বিয়োজিত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে কত সেন্টিমিটার কিউব অক্সিজেন পাওয়া যাবে। ওকে, আমরা এই ম্যাথটা দেখব। বলা হয়েছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে তাপ প্রয়োগে সম্পূর্ণ বিয়োজিত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে কত সেন্টিমিটার কিউব অক্সিজেন পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে পটাশিয়াম ক্লোরেট থেকে তোমাকে অক্সিজেন আসতে বলছে। তাহলে এখানে যেটা মেইন মিশনটা কি, মিশনটা হচ্ছে কি, এখানে তোমাকে পটাশিয়াম ক্লোরেটের সংকেতটা বের করতে হবে। পটাশিয়াম ক্লোরেটের সংকেত যদি তুমি বের করতে না পারো, তাহলে কিন্তু এখানে তোমার কোনো কাজ নাই।
সো পটাশিয়াম ক্লোরাইডের সংকেতটা অনেকে বলতে 95% স্টুডেন্ট ভুল করে, তারা সবসময় লিখে ফেলে এরকম KCl3 KCl এই টাইপ। এটা তো পটাশিয়াম ক্লোরাইড, এটা তো কিছুই হয় নাই, ঠিক আছে। সো আমরা বুঝতেছি যে পটাশিয়াম ক্লোরাইড থেকে আসতে হবে অক্সিজেনে। তাহলে এই হলো KOCl3 পটাশিয়াম ক্লোরাইডের সংকেত, ঠিক আছে। মনে থাকবে, এটা মুখস্থ রেখে দিবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট সংকেত পটাশিয়াম ক্লোরাইড। এবার এটাকে ভেঙে ফেলা হবে, ভেঙে ফেললে পাওয়া যাবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। সমতা করব কিভাবে? খুব ইজি ব্যাপার। তাহলে আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল হয়েছে আমাদের সংকেতে, একটু ঠিক করে দেই। KClO3 পটাশিয়াম ক্লোরাইড, এটাকে ভাঙলে পাওয়া যাবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, ঠিক আছে। হালকা ছোট্ট একটু কারেকশন, ওকে। তাহলে KClO3 পটাশিয়াম ক্লোরাইড, এটা সংকেতটা ভালো করে মনে রাখবা, KClO3। তো এটাকে তাপ প্রয়োগে ভেঙে ফেলা হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন পাওয়া যাচ্ছে। এখন সমতায় যাব। তো সমতার ক্ষেত্রে আমরা খুব ছোট্ট একটা কাজ করে ফেলতে পারি, এখানে ছোট্ট একটা অপারেশন বলতে পারো, যে অক্সিজেন এখানে 3টা আছে আর অক্সিজেন ওই পাশে 2টা আছে। তাহলে ইজি সমাধান কি? এটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কি হয়ে গেল? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হয়ে গেল, ওকে। আর পটাশিয়াম ক্লোরাইড 2 অণু হয়ে গেল, তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে 2 অণু হয়ে গেল কি? পটাশিয়াম ক্লোরাইড। তাহলে মোটামুটি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের যেটা কাজ, যে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেনে কনভার্ট করতে হবে, তাহলে এই সমীকরণের হেল্প নিতে হবে। সো সমীকরণে পটাশিয়াম ক্লোরাইড কোন এককে হবে সেটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। দেখতে পাচ্ছি পটাশিয়াম ক্লোরাইড গ্রামে রয়েছে, সো এই সমীকরণে পটাশিয়াম ক্লোরাইডকে গ্রামেই নিতে হবে। সো কিভাবে নিব? নিয়ে নেই, এটি এখানে দেখাই দিচ্ছি, হ্যাঁ। 2 মোল তো 2 সহ করতে হবে, তারপরে জানি 2 গুণ করতে হয়। পটাশিয়াম হচ্ছে কত? 39, তুমি চাইলে 39.1 নিতে পারো, কোনো সমস্যা নেই। দেন ক্লোরিন হচ্ছে গিয়ে 35.5 আর অক্সিজেন 348, ঠিক আছে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন কমপ্লিট করি, এই ম্যাথে এটাই সমস্যা, ক্যালকুলেশনও করতে হয়, থিওরি বোঝানো খুব সহজ, বুঝতে পারলা? 2 × 39 প্লাস 35.5 প্লাস 48, তাহলে মোটামুটি এখানে দেখাচ্ছে 245 গ্রাম। আর এই যে অক্সিজেন, অক্সিজেন বলছে কত সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে তোমাকে বুঝতে হবে আয়তন। কি বুঝতে হবে? আয়তন। তো আমরা যতটুকু শিখে আসছি, এই সাইডের যেটা আমাদের বক্স, এখানে যে 1 মোল সমান 22.4 লিটার, বাট আমাদের তো লিটারে বলে নাই, আমাদেরকে বলেছে সেন্টিমিটার কিউব। সো মনে রাখবা যে 1 লিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব বা সিসি বা এমএল, ঠিক আছে। অর্থাৎ এমএল এবং সেন্টিমিটার কিউব দুইটার হিসাবে কিন্তু একই, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিটারে নেই, পরে শেষে গিয়ে সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে পারবো। আর যদি লিটারে নেই তাহলে কি হবে? এটা 3 মোল আছে, 3 মোল মানে কি? 3 মোল মানে 3 × 22.4 লিটার। তাহলে 3 × 22.4 লিটার, তাহলে এটা 67.2 আসার কথা। তারপরেও একটু শিওর হই, আমি আগেই বলেছি আমি ক্যালকুলেশনে কাঁচা, যাই হোক কাঁচা হলো, ঠিক আছে, 67.2 লিটার। তাহলে এখন আমরা এখান থেকে ভ্যালুটা বের করতে পারবো। সেটা কিভাবে? যে 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাওয়া যায় 67.2 লিটার, বলা যায় কিনা? তাহলে অতএব কত গ্রাম আছে প্রশ্নে? 5 গ্রাম। তাহলে 5 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাওয়া যায়, তাহলে কত হবে? 67.2 ইন্টু 5 ডিভাইডেড বাই 245 লিটার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটাকে, 67.2 ইন্টু 5 ডিভাইডেড বাই 245, তাহলে 1.37 লিটার। বাট আমরা তো লিটার লেখা হবে না, এটা সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হবে। এখন আমরা জানি যে 1 লিটার ইকুয়াল টু কি হয়? 1000 সেন্টিমিটার কিউব হয়। তাহলে কি করব আমরা? 1.37 ইন্টু 1000 দিয়ে গুণ দিয়ে দিব,
সেন্টিমিটার কিউব। তাহলে ভ্যালুটা আসতেছে 1.37 ইন্টু 1000, তাহলে 1371.42, 1370 হবে, এটা 1370 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি অঙ্কটা? তাহলে সমীকরণ ভিত্তিক ম্যাথগুলো কিন্তু এভাবেই, তোমাকে আসলে বিক্রিয়াটা ধরতে হবে, বিক্রিয়া ধরতে হবে, আর ম্যাথটাকে খুব ভালোভাবে রিডিং করে বুঝতে হবে যে কার সাথে কার রিলেশনের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি অঙ্কটা সহজেই ধরতে পারবা। সো আমি একটা সমীকরণ ভিত্তিক ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ক্লাসটা করে খুব ভালোভাবে বুঝে করে তোমরা হোমওয়ার্কটা আমাকে সাবমিট করবা, আমাকে ইনবক্স করলে আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা হোমওয়ার্কটা দিয়ে দিই। যে হোমওয়ার্কটা কি হবে, এটা মুছে ফেলি। সো হোমওয়ার্কটা হবে এটা 95 গ্রাম বিশুদ্ধ চুনা পাথরের নমুনায় থাকা 200 গ্রাম চুনা পাথরকে তাপ প্রয়োগে বিয়োজিত করলে প্রমাণ অবস্থায় কত সিসি কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 95% বিশুদ্ধ চুনাপাথরের নমুনা থাকা 200 গ্রাম চুনাপাথরকে তাপ প্রয়োগে সম্পূর্ণ বিয়োজিত করলে প্রমাণ অবস্থায় কত সিসি কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, সো তোমরা এই ক্লাসটা টোটালি ফার্স্ট টু লাস্ট ভালোভাবে করবা, করে দেন এই হোমওয়ার্কটা আমাকে ইনবক্স করবা, আমি দেখবো সবার কাছ থেকে। ঠিক আছে, যে করেছো কিনা। সো আবারও রিকোয়েস্ট থাকলো যে যদিও আসলে অনলাইন ক্লাস, এটা ফোর্সনেস খুবই কম, যে আসলে আমরা সামনাসামনি যে জিনিসটা হয় অনলাইনে সেটা আমাদের হয় না, তারপরেও আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা বিশেষ করে আমার প্রাইভেটের ব্যাচে যারা আছো তারা অল্প অল্প করে হলো ক্লাসগুলোকে এগিয়ে নাও। ঠিক আছে, অলরেডি কিন্তু এই চ্যাপ্টারের মোটামুটি 15টা প্লাস ক্লাস আপলোড হয়ে গেছে, 15+ ক্লাস। সো যারা এখনো শুরু করো না তারা এখন থেকে একটু একটু করে শুরু করো, যতটুকু এগিয়ে রাখা যায়, এবং আমি শিওর তুমি প্রতিটা ক্লাস খুব ভালোভাবে বুঝতে পারবে এবং ক্লিয়ারলি বুঝাই দেওয়া আছে। সো কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে সামনের ক্লাসে আমাদের সমীকরণ ভিত্তিক ম্যাথের আর কিছু জিনিস বাকি আছে সেটা, এবং সাথে অ্যাভোগাড্রো সংখ্যা ভিত্তিক আরো কিছু বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।